এসে মোস্তফা সারোয়ার ফারুকী ওইখানে দেখানোর চেষ্টা করেছে জিয়াউর রহমানের আমল কত খারাপ ছিল, হেনা ভোট করেছিল, গুম হইতো। জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল, নিষ্ঠুর শাসক ছিল। মোস্তফা সারোয়ার ফারুকীকে আসিফ নজরুল সিলেক্ট করে নাই, মানে যত দোষ নন্দ গোষ্ঠ যা হয় সব আসিফ নজরুলের কাঁধে চাপে। ইনফ্যাক্ট মোস্তফা সারোয়ার ফারুকীর সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না। এই মোস্তফা সারোয়ার ফারুকীর ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে? সেটা হইতেছে রেজওয়ানা হাসান, সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা। সামেসি করে কাম সাইরে নিল। আসিফ নজরুল খাইলো গ্যাল, গ্যাল খায় ভূত হয়ে গেল, আর সে মহানন্দে কাম সাইরা ঠাসি খায় বসে আছে। দেখি যাও তো কোন তো রেজওয়ানা কি পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা, সে তো পরিবেশ মন্ত্রী, তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরানি কেন? আমি তো এমনি গেলাই না, সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি? সাংবাদিকরা প্রশ্ন করেছে, কি করব? সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পররাষ্ট্র উপদেষ্টারা জিজ্ঞেস করেন, সেটা তো করবে না, কারণ এই মিশন তো তার নিজের মিশন। চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে, নাম দিছে গণফাঁসি ৭৭। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে, নাম দিছে নাটের গুরু। টেলিছবি করেছে সিআইএ ফান্ডে, নাম হইতেছে আয়েশা। আনিসুল হক আয়েশা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ নিয়ে। সেই উপন্যাসকে ২০১৮ সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক, বিশেষ পরিচালক। কে সে? মোস্তফা সারোয়ার ফারুকী। ওইখানে দেখানোর চেষ্টা করেছে জিয়াউর রহমানের আমল কত খারাপ ছিল, হেনা ভোট করেছিল, গুম হইতো। জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল, নিষ্ঠুর শাসক ছিল। বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে। এই মোস্তফা সারোয়ার ফারুকী লিখেছে সিনেমার আয়েশার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল। লিখিচ্ছে আয়েশারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূতভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয়, তখন সে আবেগ রাষ্ট্রকে যে বিন্দুমাত্র নাড়া দিতে পারে না। স্ট্যাটাস দিয়া জানায় যে কেন ওই সময়ের গুমের কথা বলছে, কেন এখনকার গুমের কথা, মানে হাসিনার আমলের গুমের কথা করছে না। মানে ওই সময় গুম হয়েছিল বিশিষ্ট আওয়ামী লেসপেন্সার, প্রথম আলোর আনিসুল হক আর মোস্তফা সারোয়ার ফারুকীর যে মেল বন্ধন, এটা অনেক দিনের কেমিস্ট্রি। মরে যাই। তো ফারুকী তো আয়েশা বানায় তো ক্যাংদা বুক ভাসাইছিলা, তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন ২০১৮ সালে হাসিনা ক্ষমতায় সে কেন গুম কমিশন করে নাই ১৯৭৭-এর ঘটনায়? প্রশ্ন আসে নাই কেন? মানে প্রশ্ন আসে নাই কারণ সে সিআরআই এর ভাড়া খাটতে গেছিল ফারুকী, তখন টাকা দিছিল। তো বুঝলাম সেটা কও নাই তখন। এখন একটা গুম কমিশন হয়েছে, এই প্রফেসর ইউনূসের সরকার, তুমি যে সরকারের মন্ত্রী হয়েছো, ক্যাবিনেটে বসো, সেই সরকার করেছে। সেই ১৯৭৭ সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে? তুমি ক্ষমতাবান, কও ক্যাবিনেটে, কও একটা সৎ উদ্যোগ হইতে পারে, সিনেমা বানাইতে পারো, ক্যাবিনেটে বসতে কবে না যে গুম কমিশন হয়েছে ১৯৭৭ সালে, গুমের বিচার করো, তদন্ত করো। এখন আবার সে কইবে না, কারণ সিআরআই তো টাকা দিবে না। চালাক মানুষ, এই অতি চালাক মানুষকে কে পছন্দ করলো? অনেকে মনে করে আসিফ নজরুল। না, সেটা ঠিক না। কে আসেন সেটা দেখি। মোস্তফা সারোয়ার ফারুকীকে আসিফ নজরুল সিলেক্ট করে নাই, মানে যত দোষ নন্দ গোষ্ঠ যা হয় সব আসিফ নজরুলের কাঁধে চাপে। ইনফ্যাক্ট মোস্তফা সারোয়ার ফারুকীর সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না কোনো। আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে, আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম, যে এই মোস্তফা সারোয়ার ফারুকীর ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে? সেটা হইতেছে রেজওয়ানা হাসান, সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা। সামেসি করে কাম সাইরে নিল। আসিফ নজরুল খাইলো গ্যাল, গ্যাল খায় ভূত হয়ে গেল, আর সে মহানন্দে কাম সাইরা ঠাসি খায় বসে আছে। দেখি যাও কেমন চালাক, চালাক। এই রেজওয়ানা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। মোস্তফা সারোয়ার ফারুকীর কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে, এই কাজে আরো অগ্রসর হয়েছে। দেখেন নিউজটা কি কইছে, ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে। তো কোন তো রেজওয়ানা কি পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা, সে তো পরিবেশ মন্ত্রী, তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরানি কেন? আমি তো এমনি গেলাই না, সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি? সাংবাদিকরা প্রশ্ন করেছে, কি করব? সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পররাষ্ট্র উপদেষ্টারা জিজ্ঞেস করেন, সেটা তো করবে না, কারণ এই মিশন তো তার নিজের মিশন। আপনাদের মনে আছে ইলিশ মাছ কেন ইন্ডিয়া পাঠানো হইলো, সেটা নিয়েও সে বয়ান দিতে আসছিল। শুনেন, যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন বলে দেখি। কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী? এমন কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে, মেনে নিলাম। এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং টাইমে কইছে? কয় নাই, বলছে নিজস্ব ক্যাপাসিটিতে, নিজস্ব টাইমে পাংখা গজাইছে। কইছে না যদি রাজনীতিবিদ হয়ে সংস্কার করে তাহলে 53 বছর তারা কি করেছেন
হ্যাঁ, তার মানে 53 বছর কোনো সংস্কার হয় নাই। সংস্কার বুঝে চিন্তা করেন, সংস্কার হয় নাই। 80-র দশকে যে বাজারমুখী অর্থনীতি গ্রহণ করা হলো নীতি হিসেবে, এটা সংস্কার না? রেজওয়ানা 82 সালে যে উপজেলা পদ্ধতি চালু হইলো, তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হইলো, এইটা সংস্কার না? সিটি কর্পোরেশন হইলো, ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু হইলো, এটা সংস্কার না? স্থানীয় সরকারের 90 সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইলো, এটা সংস্কার না? তত্ত্বাবধায়ক সরকার যে হয়েছিল 96 সালে, এটা সংস্কার না? 1990-এর দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইলো, এটা সংস্কার না শিক্ষায়? 1982-তে জাতীয় ঔষধ নীতি করা হইলো, পুরো ফার্মাসিউটিক্যালের আগাবাস্তলার সংস্কার হইলো এই নীতিতে, এটা সংস্কার না? 4 মাসে আপনি কি তা করেছেন সুন্দরী উপদেষ্টা? আপনার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি? তো কি সংস্কার করেছেন? খারাপ করতে ইচ্ছে করলে করলেন না আর কি। হ্যাঁ, এইটা তো আন্নার মন্ত্রণালয়ের কাজ নাকি? হারকুলিস হয়ে গেছেন। হ্যাঁ, একেবারে ইন্ডিয়ার সাথে সম্পর্ক, হ্যাঁ, নতুন উপদেষ্টা বানানো, একেবারে পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা নিতে গেছে। হ্যাঁ, হারকুলিস সবচেয়ে বেশি বুঝেন, সবচেয়ে বেশি পারেন। হাসিনার সামনে তখন দুইটা কাজ, বিদেশিদের বুঝানো, দেখো গুম বাংলাদেশে নতুন না, এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল, খোঁজই পাওয়া যায় নাই, তদন্তও হয় নাই। বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা, এত চাপাচাপি কইরো না। দেশে দেখানো গুম তো জিয়া করছে, বিএনপি করছে, আমরা করলেই তো সে হইল মায়ের কান্না নামের সংগঠন, ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না, ওই যে ওইটা।